চলুন গাধিরানী, কৃপা হবে আমার। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্য করে দিই। এই বলে সবাই একজোট হয়ে এক স্থানে জড়ো হলো। মেহতাব আর মেঘও উপস্থিত হলো। মার্জা বেগম সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, এই হলো তোমাগো দাদুর পৈতৃক ভিটা। কি? কোন দাদিজান এটা দেখতেছে রিসর্ট? হ, এই জায়গায় এখন রিসোর্ট বানাইছে। তোমার দাদু এই জায়গা মেহতাব এর বাবা মানে আমার পোলা নামে কইরা দিছিল। ও এইটা আহতাব মেহতাব আর মেহসানের নামে কইরা দিছে। আমার দাদু ভাইরা এটা এতিম অনাথ পোলাপাইনগো দিয়া দিছে। এই রিসোর্ট থেকে যেই টাকা আয় হয় সব ওই বাচ্চাগুলোর দেওয়া হয়, যাতে ওগো ভবিষ্যৎ সুন্দর হয়। আরেকটা কথা, এই রিসোর্টের ডিজাইন মেহতাব দাদুভাই করছে। সবাই এই কথা শুনে ভীষণ অবাক হয়, তবে খুশিও হয়। সিমরান বলে ওঠে, দাদা ভাই তোমরা টু গুড অ্যান্ড মেহতাব ভাইয়ার ডিজাইন জাস্ট ওয়াও, আই অ্যাম ইমপ্রেসড। সবাই সিমরানের কথা শুনে মেহতাবের উদ্দেশ্যে হাততালি দেয়। তা দেখে মেহতাব বলে ওঠে, ওকে, হয়েছে, অনেক কমপ্লিমেন্ট, নাও লেটস গো। মেহতাবের কথায় সবাই সম্মতি জানায় আর ভিতরে ঢুকে পড়ে। বিশাল বড় মেনশনের মতো ডিজাইন। সবাই হা হয়ে দেখতে থাকে। টিনা সৌরভদের বলে ওঠে, সো ওয়ান্ডারফুল, আমি তো আবার মেহতাবের প্রেমে হাবুডুবু খাচ্ছি। টিনার কথা শুনে সবাই রাগী দৃষ্টি নিক্ষেপ করে টিনার দিকে। তা দেখে টিনা মুচকি হেসে বলে ওঠে, আমি তো সাঁতার কাটতেই পারি না, হাবুডুবু খাবার প্রশ্নই আসে না। টিনার কথায় সবাই হেসে দেয়। অন্যদিকে মেঘ তো পুরো মুগ্ধ হয়ে আছে। মেঘ মেহতাবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি তো খুব গুণী মানুষ। আমি তো আমার চোখ সরাতেই পারছি না এই অদ্ভুত সুন্দর কারুকার্য থেকে। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, বাট আরও খুশি হতাম যদি তুমি এই ডিজাইনকে না বলে আমাকে বলতে। মেঘ মেহতাবের এই কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তখনই মেহসান সেখানে উপস্থিত হলো। আর মেঘ আর মেহতাবকে উদ্দেশ্য করে বলে উঠল, কি করছো তোমরা? মেহসানকে দেখে দুজনেই চমকে উঠল। আর মেহতাব মেঘের থেকে একটু দূরে সরে দাঁড়ালো আর মেহসানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আমরা কিছু করি বা না করি তুই নিশ্চয়ই কিছু একটার ব্যাঘাত ঘটিয়েছিস। মেহতাব এই কথা বলে নিজের সানগ্লাসটা খুলে হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। এবার মেহসান সহ সেখানে উপস্থিত সবাই মেঘের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মেঘ পরিস্থিতি সামাল দিতে একটা মুচকি হাসি দিল আর মেহসানকে বলে উঠল, তো মেহসান, আমার ছোট দেওর, চলো তোমায় রুমে দিয়ে আসি। আমি মোটেও ছোট নই ভাবি, আমার শুধু একটা অভিজ্ঞতা কম, এই আর কি। তাই বুঝি? তখনই হুল্লোর পার্টি সেখানে উপস্থিত হলো আর সিমরান মেঘের উদ্দেশ্যে বলে উঠল, তোমায় দিয়ে আসতে হবে না মেঘ ভাবি, মেহসান আর সৌরভ ভাইয়াদের রুম তো একই, তারা একসাথে যাবে। তুমি বরং মেহতাব ভাইয়ের কাছে যাও, ভাইয়া তো আবার চলে গেল। ঠিক আছে, তাহলে আমি আসছি। তোমরা সবাইও রুমে চলে যাও, দেরি করো না। ওকে ভাবি, আমরা তাড়াতাড়ি চলে যাব, তুমি ফ্রিলি যাও ভাই। শাম্মীর কথা শুনে মেঘ সবাইকে বিদায় জানিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। তখনই হুল্লোর পার্টির সবাই মেহসানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আর বলে উঠল, তুই শুধরাবি না? হ্যাঁ, কাবাবের মধ্যে হাড্ডি হওয়ার শখ, ঘরের শত্রু বিভীষণ। চিন্তা করো না, শুধরিয়ে যাবো একদিন। শুধরাতে তো আর টাকা লাগে না, আর সেটা ঘর শত্রু মেহসান হবে। কেউ আর মেহসানের কথার প্রতি উত্তরে কিছু বলল না। সবাই জানে গরুকে যতই বলুক অন্যর খাতে না যেতে, সে তো যাবেই, বোধ বুদ্ধি কম কিনা। সবাই এই ভেবে মনকে শান্ত করে আর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেদের রুমের উদ্দেশ্যে রওনা হলো। মেহতাব রুমে ঢুকেই দেখল বড় পর্দা দিয়ে বড় বড় জানালাগুলো ঢাকা, তাই সে সেগুলো সরিয়ে দিল যাতে রুমে আলো আসে। তখনই মেঘ রুমে ঢুকলো। সে মেহতাবের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এক চিলতে রোদ পড়েছে মেহতাবের মুখে, তাতে তাকে একদম স্নিগ্ধ লাগছে। অল্পতেই তাকে বেশ সুন্দর লাগে। তখনই মেঘের দৃষ্টি রুমের দিকে গেল। দুজনের রুম, অথচ 10 জনের থাকার মতো জায়গা আছে। মেহতাবদের বাড়ির রুম অবশ্য অনেক বড় ছিল। সে এইসব আর না ভেবে এবার মেহতাবদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো আর মেহতাবকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি কি রাগ করেছেন কোনো কারণে? কেন, আমায় দেখি কি তোর মনে হচ্ছে আমি রাগ করেছি? মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, তখন তো রাগে বরফের মতো ফুলে গিয়েছিল। যাই হোক, উনি রাগলেও ওনাকে অনেক সুন্দর লাগে।
কিছু যদি বলার থাকে জোরে বলো। মেহতাবের কথায় মেঘের হুঁশ ফিরল। সে একটা ছোট্ট হাসি দিয়ে বলে উঠল, না তেমন কিছু না। আর মনে মনে আবার বলল, আপনাকে নিয়ে কী সব ভাবছি, ইচ্ছে তো করছে নিজের মাথায় চাটি দিতে। ওকে, তাহলে তোমার মনে মনে কথা বলা শেষ হলে তুমি শাওয়ার সেরে নাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই বলে মেহতাব রুম থেকে চলে যাওয়ার সময় আবার কিছু একটা মনে পড়ায় ফিরে এলো আর মেঘকে বলে উঠল, ওয়াশরুম লক করে নিও। এই বলে সে আর সময় নষ্ট না করে রুম থেকে চলে গেল। মেঘ মেহতাবের কথা শুনে একটা স্নিগ্ধকর মিষ্টি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে সৌরভ, রৌফ, সিয়াম আর সামির তাদের রুমে কে ওয়াশরুমে আগে যাবে সেটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। সৌরভ ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে আর সবাই তাকে সরানোর চেষ্টা করছে। তা দেখে সৌরভ বলে উঠল, ও শুধু আমার আর ওর গায়ে হাত লাগানোর চেষ্টাটুকু যদি যদি তোকের মধ্যে কেউ করে ভালো হইব না। হ্যাঁ, একদিকে সৌরভ আর বাকিরা ঝগড়া করছে আর মেহসান আর সৌম্য সোফায় বসে মজা দেখছে আর বাজি ধরছে। সৌম্য মেহসানকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর কি মনে হয় কে জিতবে? মেহসান একটা হাই তুলে বলে উঠল, সৌরভ ভাইয়ার উপরে 20 টাকা, তৌফিক ভাইয়ের উপরে 50 টাকা, সিএম ভাইয়ের উপরে 15 টাকা আর শামির ভাইয়ের উপরে 2 টাকা। এই কথা সৌরভদের কানে যেতে দেরি, কিন্তু তাদের অগ্নিদৃষ্টি মেহসানের উপর পড়তে দেরি নেই। মেহসানকে তারা চারজন যেন চোখ দিয়ে পুড়িয়ে ফেলছে। মেহসান একটা ঢোক গিলল আর রুম থেকে যেতে যেতে সুর দিয়ে বলে উঠল, টয়লেট তুমি বলে দাও তুমি কার? 4 জন মানুষ একটি টয়লেটের দাবিদার। এই কথা বলে মেহসান যাওয়ার সময় সবাই পা থেকে জুতা খুলে ছুঁড়ে মারল মেহসানের দিকে। মেহসান জুতোগুলো এড়িয়ে রুমে থেকে দৌড়ে বাইরে চলে গেল। মেহসান যাওয়ার সময় সবার প্রতি জোড়া জুতো থেকে একটি জুতো নিয়ে দুষ্টু হাসি দিয়ে রুম থেকে চলে গেল। এবার সৌমিক বলে উঠল, তোমরা থামবে না নাকি? বাচ্চাদের মতো করছো। ওয়াশরুমটার উপরে কি যে অত্যাচারটা চালাচ্ছ তোমরা। আমি বরং চলে যাই, আমার দ্বারা আর দেখা সম্ভব নয়। আমি প্রস্থান করিলাম। তোমাদের কি পানি শুভেচ্ছা। এই বলে সৌম্য চলে গেল। সবাই সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই সেই সুযোগে রৌফ ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর বাকিরা রাগ করলেও আর দাঁড়ানোর ক্ষমতা না থাকায় নিচে পাবলিক ওয়াশরুমে যাওয়ার জন্য একসাথে দৌড় দিল। মেঘ শাওয়ার শেষ করে শাড়ি গায়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুমে শাড়ি ঠিকভাবে পরতে পারেনি, তাই সে কিছু না ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করতে থাকলো। হঠাৎ সেই সময় মেহতাব রুমে প্রবেশ করলো আর মেঘকে শাড়ি ঠিক করতে দেখে পিছনে ঘুরে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে মেঘকে উদ্দেশ্য করে বলে উঠল, আই এম সরি, আই ডিডন্ট নোটিস ইউ। মেহতাবের কণ্ঠস্বর পেয়ে মেঘ নিজের শাড়ি গায়ে দিয়ে যেই ওয়াশরুমে প্রবেশ করবে তখনই শাড়ির সাথে গা পেঁচিয়ে ঠাস করে পড়ে গেল। মেহতাব শব্দ পেয়েই পেছনে ফিরে তাকালো আর দেখল মেঘ নিচে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে রেখেছে। সে মেঘকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল আর বলে উঠল, দরজা লক করনি কেন? আমি বুঝতে পারিনি আপনি এসে পড়বেন, আমি দুঃখিত। যাই হোক, কোমরে কি ব্যথা করছে? না, অত ব্যথা করছে না, সামান্য একটু। ব্যথা করছে বললেই পারো, এত লজ্জার কি আছে? তখন মিথিলা, শাম্মী আর সিমরান রুমে প্রবেশ করলো আর সিমরান বলে উঠল, কে ব্যথা পেয়েছে? তোর ভাবি। আর কে? এখন কেমন আছো ভাবি? তেমন কিছু হয়নি। আমার রুমে একটা ক্রিম আছে, কোমরের ব্যথা এক ঝটকায় শেষ করে দিবে। আমি এনে দিচ্ছি, ভাইয়া লাগিয়ে দিবে, ঠিক আছে? এই বলে তারা মেহতাব আর মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি রুম থেকে চলে এলো। আর শাম্মী বলে উঠল, ভাইয়া ভাবির কোমরে ক্রিম লাগিয়ে দিবে, হাউ রোমান্টিক, ভাবতেও লজ্জা লজ্জা লাগছে। শাম্মীর এমন কথাবার্তায় সিমরান আর মিথিলা হেসে দেয় আর মিথিলা বলে ওঠে, আমার হবুদুল্লা ভাইকে বলবো যাতে তোর কোমর সহ হাঁটুতেও মলম লাগিয়ে দেয়। বুদ্ধি তো সব হাঁটুর তলায় এসে পড়েছে, খালি উল্টাপাল্টা কথা, গাধা একটা। শাম্মী মিথিলার কথার প্রতি উত্তরে রাগ নিয়ে বলে উঠল, গাধি হতে পারি, তবে গাধা নই। তোকে নিয়ে আর পারা যাবে না, ঠিকই বলেছিস, কিন্তু তোর সাথে তুলনা করা মানেই তো গাধার স্ত্রীকে অপমান করা। গাধি মানে গাধার স্ত্রী? বেশ বলেছিস আপু। চুপ থাক সিমরান। এইসব বলে তারা ক্রিম আনতে রুমে চলে যায়। অন্যদিকে সিয়াম, সৌরভ
আর সামির তাদের কাজ সেরে ওয়াশরুম থেকে বের হতেই সবাই তাদের পায়ের দিকে তাকিয়ে মুখ চেপে হাসতে থাকে। এতে তাদের বেশ অদ্ভুত লাগে। তারা তাদের পায়ের দিকে লক্ষ্য করতেই দেখে তাদের পায়ে জুতা নেই। তাদের খেয়ালই ছিল না। সবার এমন হাসি মজা দেখে সৌরভ মডেলদের মতো ক্যাট ওয়াক করে হেঁটে সামনে যেতে থাকে। তা দেখে সিয়াম বলে ওঠে, তুই আবার নিজের লিঙ্গ পরিবর্তন করতে চাস নাকি? নিউ ট্রেন্ড হয়ে যাবে। মানুষ যা দেখে তাকেই ট্রেন্ড মনে করে। সম্মান রাখতে চাইলে অনুসরণ কর। তখনই কিছু মেয়ে সামিরের দিকে এগিয়ে আসে আর একটা মেয়ে সামিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া ওয়াশরুম যাতে নোংরা না হয় তাই জুতা পরেননি নাকি? না বোন, আজ শহীদ দিবস পালন হচ্ছিল টয়লেটে, তাই আর কি সম্মান প্রদর্শন করেছিলাম খালি পায়ে ঢোকে। তোমরা চাইলে যেতেই পারো, আমরা কিছু মনে করব না। সামিরের কথায় মেয়েগুলো নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারা এই উত্তরের জন্য একদমই প্রস্তুত ছিল না। তাদেরকে মুরগি বানিয়ে দিল। ততক্ষণে সামির আর সিয়াম দুজনেই সৌরভকে নিয়ে সেখান থেকে চলে আসে। মিথিলা, সাম্মি আর সিমরান একজন স্টাফকে দিয়ে কোমরের মলমটা পাঠিয়ে দেয়। তা দেখে সাম্মি বলে ওঠে, আপু আমরা দিলে কি হতো? কি আর হতো, ভাইয়া আমাদের বলতো ভাবিকে দিয়ে দিতে। ও তাহলে চল গিয়ে বাকি সিনটুকু দেখে আসি। সাম্মির কথা শুনে মিথিলা ওদের দুজনকে বলে ওঠে, নো, এইরকম হবে না, চল নিচে যাই। এই বলে সাম্মি আর সিমরানকে টেনে নিচে নিয়ে যায় মিথিলা। এতে অবশ্য তারা রাগ করেছিল, কিন্তু মেহতাবদের একান্ত টাইম স্পেন্ড করা উচিত এই ভেবে তারাও চলে আসে। অন্যদিকে মেহতাব ক্রিমটা হাতে নিয়ে মেঘের কোমরে লাগাতেই মেঘের দিকে তাকাতেই বুঝতে পারল মেঘের বেশ অস্বস্তি হচ্ছে। মেহতাবের প্রতিটা স্পর্শে মেঘ কেঁপে কেঁপে উঠছে। তা দেখে মেঘকে উদ্দেশ্য করে মেহতাব বলে উঠল, তোমার কি অসুবিধা হচ্ছে নাকি? একটু অদ্ভুত লাগছে, জানি না কেন। তুমি আবার ভালোবেসে ফেললে নাকি আমাকে? তখনই মেহসান রুমের ভিতরে প্রবেশ করলো। মেহসান পরিস্থিতি দেখে বুঝতে পারল সে আবার ভুল টাইমে এন্ট্রি করেছে। ওকে, ভালো করে লাগিয়ে দিয়েছি। আর তোমার জন্য এখানে খাবার নিয়ে আসছি। না, আমি যেতে পারবো, আপনি শাওয়ার নিয়ে নিন। আর ইউ শিওর? মেঘের কথা শেষে মেহতাব একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে মেহসানকে বলল, মিথিলাদের বলে দিবি মেঘকে নিয়ে নিচে যেতে, আর সৌরভদের আবার রুমে পাঠিয়ে দিস। মেহসান মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিল। মেহতাব আর সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তখনই রুমে হুল্লোড় পার্টির সবাই প্রবেশ করে। একসাথে ঢুকতে গিয়ে সৌরভ পড়ে যেতে নিলেই মিথিলা সৌরভের কোমর ধরে ফেলে। সেখানে মুহূর্তেই রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সৌরভ মিথিলার দিকে তাকিয়ে আছে আর মিথিলা সৌরভের দিকে। তা দেখে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। তাদের নীরবতা ভেঙে সিয়াম বলে ওঠে, এমন ভাবে তাকিয়ে আছিস দুজনে যেন এখানে রোমান্টিক শুটিং চলছে। কিন্তু ডিরেক্টর ভুলেও নায়ককে নায়িকার চরিত্রে দিয়ে দিয়েছে আর নায়িকাকে নায়কর চরিত্রে। স্ক্রিপ্ট লেখার সময় বানান বেশ ভুল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সিয়ামের কথায় সকলে হেসে সহমত জানায়। সিমরান বলে ওঠে, ডান চোখটা লাফাচ্ছে, আজ কিছু হবে তো। সবার এমন কথাবার্তায় সৌরভ আর মিথিলা ভরকে যায়। নিজেদের ধাতস্থ করে সৌরভ সকলের উদ্দেশ্যে বলে ওঠে, জনগণ পরিবেশকে এভাবে দূষণ কেন করিতেছ তোমাদের ময়লা কথাবার্তা দ্বারা? হ্যাঁ, এখানে ময়লা কথা বলা নিষিদ্ধ। দোস্ত, ময়লা আবার কথাবার্তা হয় নাকি? রৌফের কথায় সবাই একটু হাসাহাসি করে। সবার নজর হঠাৎ মেঘের দিকে যায়। মেঘ তাদের কথাবার্তায় হাসছে। তা দেখে সবাই একটু লজ্জা পায়। তখনই সাম্মি বলে ওঠে, ভাবি মলম লাগিয়েছো, এখন কেমন লাগছে? ভালো, কোমরের ব্যথা একটু নেই। তা শুনে বাকিরা একসাথে জিজ্ঞেস করে উঠল, কোমরে ব্যথা পেয়েছে মেঘ ভাবি? সাম্মি হাসিচোখ মাথা নাড়ল। ঘাবড়ানোর কারণ নেই, তেমন কিছু হয়নি। তোমাদের কথাবার্তা সব ব্যথা ভুলিয়ে দিয়েছে। এতে সবাই আরেক দফা লজ্জা পেল। তারা সবাই কিছুক্ষণ এইসব নিয়ে কথা বলে নিচে চলে গেল। সৌরভ আর তার বাকি বন্ধুরা মেহতাবের আসার জন্য সোফাতে বসে অপেক্ষা করতে লাগলো। মেহতাব তখনই একটা কালো রঙের শার্ট আর প্যান্ট পরে বের হলো ওয়াশরুম থেকে। সৌরভদের দেখতে পেয়ে বলল, কাল ফিরে যাচ্ছি আমরা। হঠাৎ ফিরে যাবার কথা শুনে সবাই একসাথে বিষম খেয়ে উঠল। সৌরভ বলে উঠল, কালকেই যেতে হবে। তারা সবাই মেহতাব আর মেঘকে সেটেল করার মিশন সম্পূর্ণ করে যাবে।
তাই তারা যাওয়ার জন্য বেশ আগ্রহ দেখায় না। আর মেহতাব চলে গেলে সেটাই তো সম্ভব নয়, তাই রৌফ চোখের ইশারায় সবাইকে তার কথায় হ্যাঁ মিলাতে বলে দেয়। সবার তার ইঙ্গিত বুঝতে কষ্ট হয় না। মেহতাব তাদের ফিসফিস করতে দেখে বলে ওঠে, তোরা এমন বিহেভ কেন করছিস? কি করি দোস্ত, কালকে যাই তৈব, তাহলে ভাবি সারপ্রাইজ ডিনারের কি হইব? এই বলে রৌফ সিয়ামকে ধরে কান্না করতে থাকে। রৌফের কথা শুনে মেহতাব সহ উপস্থিত সকলে বেশ অবাক হয়। রৌফ, সৌরভ আর বাকিদের দিকে চোখ মারে। সবাই তার প্ল্যান বুঝতে পারে। কাদের সারপ্রাইজ ডিনার? কার আবার? তোর আর মেঘের। মেঘ তোকে সারপ্রাইজ দেবে, তাই আমাদের বলতে নিষেধ করেছে, তাই বলিনি। মেহতাব এই কথা শুনে বেশ অবাক হয়, কিন্তু নিজেকে ধাতস্থ করে বলে, মেঘ? কখনোই না, ইটস ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ। তোকে দেখি বোঝা যাচ্ছে মনে তো পক্ষণ ফুটছে। যাই হোক, আই অ্যাম নট ইন্টারেস্টেড। সৌরভ আর সামির তা দেখে নিজেরা মেহতাব আর মেঘ সাজে আর তাদের অভিনয় করতে শুরু করে। সৌরভ সামিরকে বলে ওঠে, মেঘ, তোমার সেই এক চিলতে হাসি আমাকে তোমার দিকে আকৃষ্ট করে। কিন্তু আমরা তো নিজেদের ফিলিংস বুঝতেই পারি না, আমাদের প্রজন্ম আসবে কি করে? মেহতাব তাদের এইসব কথা শুনে বেশ বিরক্ত হয়। বিরক্তর সহিত সোফা থেকে একটা বালিশ ছুঁড়ে মারে তাদের দিকে। সিয়াম বালিশটাকে আদর করে সামিরের কোলে দিয়ে বলে, এই নিন আপনাদের প্রজন্ম, যা 2080 সালে জন্মেছে। ফিলিংস বুঝতে দেরি হয়ে গেল কিনা? সিয়ামের এমন কথাবার্তায় উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে দিল। মেহতাব রাগ দেখিয়ে বলে উঠল, ওভার অ্যাক্টিং বন্ধ কর, আমি গেলাম, বাই। এই বলে মেহতাব রুম থেকে চলে গেল। আর সিয়াম বালিশটা নিয়ে পেছনে আসতে আসতে বলল, আপনার প্রজন্ম নিয়ে যান। সকলে লাঞ্চ করার জন্য এসে পড়েছে। সবাই মেহতাব আর সৌরভদের আসার জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। মেহতাবরা নিচে নামতেই তারা সকলে নিজেদের জায়গায় বসে পড়লেন। মেহতাব সহ সকলে উপস্থিত হওয়ায় অরিন বেগম বলে উঠলেন, আমি আর তোমার দাদি চলে যাব আজকে, তোমরা বরং আরো 2 দিন ঘুরে তারপর এসো। কিন্তু কেন? তেমন কোনো কারণ নেই, তোমার দাদির শরীরটা ভালো নেই, তোমাদের চিন্তা করতে হবে না, আমরা যেতে পারবো। আমি তোমাদের গিয়ে দিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই দাদু ভাই, আমরা চলে যাব, আর ড্রাইভার তো আছেই। কিন্তু? কোনো কিন্তু নয়, সবাই খাওয়া শুরু করো। অরিন বেগমের কথায় কেউ আর দ্বিরুক্তি করে না। সবাই খাওয়া দাওয়া শেষ করে অরিন বেগমদের এগিয়ে দিয়ে আসে। অরিন বেগমরা গাড়িতে করে সেখান থেকে চলে যান। সবাই আবার রিসোর্টে ফিরে আসে। রিসোর্টে ফিরতেই আহতাব আর অহনা সেখান থেকে অন্যদিকে ঘুরতে চলে যায়। বাকিরা সবাই বাগানের দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর মেহতাব আর মেঘকে রেখে সবাই সেখান থেকে চলে আসে। আর মেহসান বলে ওঠে, আমরা পালাচ্ছি কেন? ঠিক আছে, কিন্তু মিথিলা আপু আর সৌরভ ভাইয়া কোথায়? সাম্মির কথায় সবাই চারিদিকে তাকায়, কিন্তু মিথিলা আর সৌরভকে তারা দেখতে পায় না। এতে সবার বেশ খটকা লাগে। গেল কই ওরা? চল সবাই খুঁজে দেখি। খোঁজার কোনো প্রয়োজন নেই, আশেপাশেই হবে হয়তো। সামিরের কথায় সবাই সামিরকে চেপে ধরে। সিমরান বলে ওঠে, কিছু তো লুকাচ্ছে, সত্যি সত্যি বলো সামির ভাইয়া, তুমি জানো আমি জানি। না বলতে তোর বিয়া হইব না। ওই যে আসতেছে। সামিরের কথায় সবাই সামনে তাকায়। সৌরভ আর মিথিলা এসে পড়েছে। তা দেখে কেউ আর প্রশ্ন তোলে না। উফ, ঠিক টাইম মতো আইসস, নাইলে ওরা বিয়ার আগেই বিধবা বানাইয়া দিত। তোরা ডং করতে হইব না। চল সবাই। কিন্তু কোথায়? ডিনার পার্টির জন্য। তোমরা আবার আমাদের বাদ দিয়ে কিছু করেছো তাই না? বেশি কিছু না, তোকে আমি বুঝাইতেছি। মেহতাব আর মেঘ পিছনে ফিরে দেখে কেউ নেই। তাদের বুঝতে বাকি থাকে না তারা সবাই কেন চলে গেছে। মেহতাব মেঘকে নিয়ে সামনের একটা নির্জন স্থানে বসে পড়ে। মেহতাব নীরবতা ভেঙে বলে ওঠে, মেঘ, আমি কালকে লন্ডন ব্যাক করছি। মেহতাব হঠাৎ এমন কথা বলায় মেঘ বেশ হকচকিয়ে যায়। নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কালকেই ফিরতে হবে? আর্জেন্ট। অনেকদিন হয়ে গেছে বিজনেস ম্যানেজমেন্টের দায়িত্বে যাদের নিয়োজিত করেছি তাদের উপর আর প্রেশার ক্রিয়েট করতে চাই না। সো কী করবো বলো? প্রবলেম নেই, তোমার জন্য একটা গিফট রেখে যাব যাতে আমার অনুপস্থিতি তোমায় কিছুটা ভুলিয়ে দেয়। আফটার অল আমি তোমার হাজব্যান্ড, আমি তো মনে পড়বেই।